হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগি থেকে ট্যাট 2 টপিকটা হলো আমাদের কাছে শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণা, কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার এডুকেশন। ঠিক আছে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তার আগের ক্লাসে আমরা করেছিলাম প্রগ্রেসিভ এডুকেশন, অর্থাৎ প্রগতিবাদী শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে প্রথমে কনসেপ্ট আলোচনা করব, তারপরে আরেকটা ক্লাসের মধ্যে প্রোগ্রেসিভ এডুকেশন এবং শিশু কেন্দ্রিক শিক্ষার ধারণা থেকে যে এমসিকিউগুলি হবে এগুলি নিয়ে আমি আলোচনা করব আরেকটা নেক্সট ভিডিওতে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নোটস দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই নিয়ে যেতে পারো। এবং যারা টেটের জন্য পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে, কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে, দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, যে শিক্ষা ব্যবস্থায় শিশু শিক্ষার কেন্দ্রে অবস্থান করে, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশু শিক্ষার কেন্দ্রে অবস্থান করবে, শিক্ষার উপকরণ স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, বহুমুখী পরিবেশ অভিযোজনের ক্ষমতা লাভ করতে পারে, শারীরিক মানসিক সহ গুণাবলী অর্জন করতে পারে, তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। তোমরা এখন বুঝতে পেরেছো যে শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলা হয়। বলা হয়েছে যে জায়গার মধ্যে স্বাভাবিকভাবে তার কাছে কি থাকবে, বহুমুখী পরিবেশ থাকবে, অভিযোজনের ক্ষমতা থাকবে এবং শারীরিক মানসিক সহ গুণাবলী অর্জন করতে পারবে। ঠিক আছে, এইগুলিকে বলা হয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষার প্রাথমিক যে সংজ্ঞাটা। তারপরে এখানে কি বলা হয়েছে, যেমন তার আগ্রহ, রুচি, দক্ষতা, ক্ষমতা, ইচ্ছা ইত্যাদিকে কেন্দ্র করে যে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, আমরা যাকে শিক্ষা দান করব, শিক্ষার্থী তার রুচি সম্মত হতে হবে এবং আগ্রহ থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে এবং তার ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কি আছে, নাম্বার ওয়ানে নাম্বারে কি দিয়েছে, শিক্ষার কেন্দ্রে শিশু অবস্থান করবে, যে শিক্ষা কেন্দ্রের মধ্যে শিশু থাকবে মূল কেন্দ্রবিন্দুতে। ঠিক আছে, মূল কেন্দ্রবিন্দুতে শিশু থাকবে। নেক্সটে কি বলেছে, দেখো খ নম্বরে, শিক্ষার্থী শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে। তার যে উপকরণগুলি শিক্ষার্থী একদম স্বাধীনভাবে, কারোর কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক আছে, স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে। গ নম্বরে কি বলা হয়েছে, বহুমুখী পরিবেশে অভিযোজনের ক্ষমতা লাভ করতে পারবে, বহুমুখী পরিবেশে অভিযোজনে ক্ষমতা লাভ করতে পারবে। ঘ নম্বরে, শারীরিক মানসিক সামাজিক প্রাকবিক নৈতিক ও নান্দনিক গুণাবলী অর্জন করতে পারবে। ঠিক আছে, নেক্সটে কি দিয়েছে, দেখো এখানে নেক্সটে বলা হয়েছে, আধুনিক শিক্ষা বিজ্ঞানে শিশু কেন্দ্রিক শিক্ষা দৃঢ়ভাবে প্রতিষ্ঠাতা হলেও এই শিক্ষার সূচনা অষ্টাদশ শতাব্দীতে, এবং এই যে শিক্ষা ব্যবস্থাটা এটার সূচনা হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে। ঠিক আছে, নেক্সটে কি আছে, দেখো এর জনক ছিলেন ফরাসি দার্শনিক জ্যাক রুসো। ঠিক আছে, কে ছিল, রুসো ছিল। তবে রুসোর পূর্বেও কুইন্টিলিয়ান, ইরাসমাস, কমেনিয়াস প্রমুখের শিক্ষা চিন্তায় এই শিশু কেন্দ্রিক শিক্ষার ভাবনা দেখা গিয়েছিল। ঠিক আছে, অনেকের মধ্যে এই চিন্তা ভাবনা দেখা দিয়েছিল। নেক্সটে দেখো, পরবর্তীকালে পেস্তালোসে এবং হার্বার্ট প্রোয়েবেল, ডিও, রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখের প্রচেষ্টায় শিশু কেন্দ্রিক শিক্ষার শক্তিশালী হয়। অনেকেরই এখানে হাত ছিল, যেমন এখানে পেস্তালোচি বলেছে, হার্বার্ট বলেছে, প্রোয়েবেল, ডিও এবং রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখের প্রচেষ্টায় শিশু কেন্দ্রিক শিক্ষাটা আরও শক্তিশালী হয়েছিল। নেক্সটে কি দিয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষার মূল নীতিগুলি, যে শিশু কেন্দ্রিক শিক্ষার যে মূল নীতিগুলি কি থাকতে পারে, দেখো এখানে বলবে। এখন বলা হয়েছে শিশু মনোবিদ্যা সম্বন্ধে জ্ঞান। দেখো, শিক্ষককে অবশ্যই বুঝতে হবে যে বাচ্চাদের আচরণ তাদের প্রয়োজনীয়তা, সামাজিক পরিস্থিতি, ক্ষমতা ইত্যাদির দ্বারা পরিচালিত হয়। এই যে একটা বাচ্চাকে আমি শিক্ষাদান করব, বাচ্চাটা কিভাবে পরিচালিত হবে,
তাদের আচরণের প্রয়োজনীয়তা, ঠিক আছে, তার প্রয়োজনীয়তা কি এটা বুঝতে হবে, সামাজিক পরিস্থিতি বুঝতে হবে, ক্ষমতা ইত্যাদির দ্বারা পরিচালিত হয়। উচ্চ মেধা, মধ্য মেধা এবং নিম্ন মেধা, ঠিক আছে, নিম্ন মেধা সম্পূর্ণ শিশুদের শিক্ষার জন্য শিক্ষককে আলাদা আলাদা কৌশল অবলম্বন করতে হবে। এখানে উচ্চ মেধা সম্পন্ন শিশু থাকবে, মধ্য মেধা সম্পন্ন শিশু থাকবে, নিম্ন মেধা সম্পন্ন শিশু থাকবে। তো শিক্ষককে কি করতে হবে, প্রত্যেককে আলাদা আলাদাভাবে কৌশল অবলম্বন করে শিক্ষাদান করতে হবে। আমি সবাইকে একই রকমভাবে পড়াশোনা করালে হবে না, ঠিক আছে। নেক্সট এখানে বলা হয়েছে, দেখো, মূল্যায়ন এবং পরীক্ষা, ঠিক আছে। শিশু কেন্দ্রিক শিক্ষার শিক্ষণ ফলপ্রসূ হচ্ছে কি না তার জন্য মূল্যায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং যে শিক্ষাটা দান করছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তার মূল্যায়ন করতে হবে, ঠিক আছে। শিশু কেন্দ্রিক গতানুগতিক বা প্রথাগত পরীক্ষার পদ্ধতির পরিবর্তে মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করা হয়। প্রথাগত মানে আমরা বই পুস্তকে যেটা একদম প্রথাগত, এটার পরিবর্তে মূল্যায়ন পদ্ধতিটা অবলম্বন করতে হবে বলেছে। মূল্যায়নের দ্বারা বোঝা যায় পরিকল্পনা অনুযায়ী শিশুর ঠিক মতো বিকাশ হচ্ছে কিনা, এবং শিশুর যেখানে বা যে অংশে কাঙ্ক্ষিত বিকাশ হচ্ছে না তা নির্ণয় এবং সংশোধন করা যায়। মূল্যায়ন বিভিন্নভাবে করা যায়। প্রকল্প ভিত্তিক, দেখো মূল্যায়নটা আমি বিভিন্নভাবে করতে পারবো। একটা হলো প্রকল্প ভিত্তিক, বিভিন্ন ভিত্তিকের মাধ্যমে, তারপরে এখানে শ্রেণীর পরীক্ষার মাধ্যমে ইত্যাদি, ঠিক আছে। এইভাবে আমরা মূল্যায়ন করতে পারবো। নেক্সটে কি দিয়েছে দেখো, পাঠ্যক্রম, ঠিক আছে। পাঠ্যক্রমের মধ্যে কি দিয়েছে, পাঠ্যক্রমকে পর্যায়ক্রমে আপগ্রেড করা প্রয়োজন। আমরা যে গতানুগতিক যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রমের সময়ে সময়ে যতটুকু পরিবর্তন দরকার পরিবর্তন করতে হবে, তবে তা করতে হবে বাচ্চাদের প্রয়োজন, মূল্য এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের চাহিদাকে গুরুত্ব দিয়ে এবং মানসিক বিশ্লেষণের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমি যে পরিবর্তনটা করব, এই পরিবর্তনটা অবশ্যই হতে হবে তার প্রয়োজন মতো, মূল্য এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের চাহিদাকে গুরুত্ব দিয়ে। এটি সব ধরনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে করতে হবে। অর্থাৎ যে পদ্ধতিটা আমি অবলম্বন করব, একদম প্রত্যেক ক্লাসেই হোক আর যে জায়গাতে আমি শিক্ষাদান করব, প্রত্যেকের কথা চিন্তা করে মাথায় রেখে শিক্ষাদান কার্যটা সম্পূর্ণ করতে হবে। পরিচালনা এবং শৃঙ্খলা, দেখো এখানে কি বলা হয়েছে, শিশু মনোবিজ্ঞান একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শৃঙ্খলা পরিচালনা করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। শিশুদের দ্বারা তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনুশাসন গড়ে তুলতে হবে এবং শিক্ষককে নমনীয় মনোভাব দেখাতে হবে, ঠিক আছে। তার মধ্যে বিভিন্ন ধরনের অনুশাসন গড়ে তুলতে হবে এবং তাতে শিক্ষক কি হতে হবে, নমনীয় মনোভাব দেখাতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। ব্যবহারিক দৃষ্টিভঙ্গির মধ্যে কি আছে, যে বিষয় শেখানো হচ্ছে তার বাস্তবধর্মিতা বা ব্যবহারিক দিক সম্পর্কে শিক্ষার্থীকে অবগত থাকতে হবে বা করতে হবে। শিশু মনোবিজ্ঞানের গবেষণা যেমন শিশুদের মনস্তত্ত্বের নতুন জ্ঞান দেয়, তাই শিক্ষকের উচিত এই জ্ঞানটি শ্রেণীকক্ষে প্রয়োগ করার চেষ্টা করা, ঠিক আছে। শ্রেণীকক্ষে প্রয়োগ করার চেষ্টা করা। নেক্সটে কি আছে দেখো, সমস্যা নির্ণয় এবং নির্মূলীকরণ, ঠিক আছে। সমস্যাটাকে নির্ণয় করতে হবে এবং এটাকে সমস্যার সমাধান করতে হবে, এটাকে বলা হয়েছে নির্মূলীকরণ। এখানে বলা হয়েছে শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। শ্রেণীকক্ষের মধ্যে যখন আমি ক্লাস করাতে যাব বা শিক্ষক যখন ক্লাস করাতে যাবে, তারা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবে। শিক্ষককে অবশ্যই বুঝতে হবে যে কিভাবে প্রতিটি সমস্যাটিকে শ্রেণীবদ্ধ করা যায় এবং শিক্ষাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে প্রতিটা সমস্যাকে কিভাবে সমাধান করা যায় এবং তার শিশু মনোবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে
এর সমাধান খুঁজে বের করতে হবে। তাকে ধমকিয়ে চমকিয়ে না, একদম শিশু মনোবিজ্ঞানের কৌশলে তাকে সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে। নেক্সট কি আছে দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। এখন যদি বলা হয় নিচের কোনটি একটি শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, এই জন্য আমরা এখন আলোচনা করব শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নিয়ে। 1 নম্বরে কি আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার শিশুকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই ধরনের শিক্ষা ব্যবস্থায় শিশুরা নিজেদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী সক্রিয়তা প্রবেশ করতে পারে। ঠিক আছে, তারা নিজেদের মতো করে সক্রিয়ভাবে প্রকাশ করতে পারে। শৃঙ্খলা অনেকটাই মুক্ত থাকে। শৃঙ্খলা কি হয়? অনেকটাই মুক্ত থাকবে। নাম্বার 2 এ কি বলা হয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রায়োগিক দিকের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রয়োগের দিকগুলির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। শিশুকে সক্রিয় রেখে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়। আর শিশুকে সক্রিয় রেখে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে হবে। এমন শিক্ষাদান করতে হবে না যে শিশু ঘুমাচ্ছে আমি শিক্ষাদান করছি, এটা হবে না। 3 নাম্বার, শিশু কেন্দ্রিক শিক্ষায় মনোবৈজ্ঞানিক ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রত্যেক শিশুর কিছু নিজস্বতা আছে। এই নিজস্বতার মাধ্যমে শিশু কেন্দ্রিক শিক্ষার বিস্তার লাভ ঘটে। আর এই প্রত্যেকটা শিশুর কিছু না কিছু নিজস্বতা আছে, আর এই নিজস্বতার মাধ্যমে শিশু কেন্দ্রিক শিক্ষা বিস্তার লাভ ঘটানো সম্ভব। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট 4 নম্বরে কি বলা হয়েছে, শিশু কেন্দ্রিক শিক্ষা শিশুর অন্তর্নিহিত সত্তার উপর গুরুত্ব দিলেও সামাজিক বিকাশকে সাহায্য করে। সমাজের কৃষ্টিগত ধারাকে বজায় রেখে সমাজ জীবনের উন্নতি হলো শিশু কেন্দ্রিক শিক্ষার অন্যতম লক্ষ্য। ঠিক আছে, নাম্বার 5 এ কি বলা হয়েছে, শিক্ষা একটি অন্তর্য প্রক্রিয়া। শিক্ষাটা হলো একটি অন্তর্য প্রক্রিয়া। 6 নাম্বার, শিশু কেন্দ্রিক শিক্ষায় পাঠ্যক্রম নির্ধারণের যে নীতি গ্রহণ করা হয়েছে তাতে শিশুর ব্যক্তিগত ইচ্ছা, মানসিক ক্ষমতা ও অনুরাগ ইত্যাদির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 7 নম্বর কি আছে, শিক্ষার্থীর আত্মসক্রিয়তা আধুনিক শিক্ষণ পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বাধা সমূহ। কিছু কিছু বাধা থাকে শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে, যে বাধাগুলি আমরা এই বাধাগুলি নিয়ে এখন এইগুলি নিম্নে আলোচনা করা হলো বলে এখানে নাম্বার 1 দিয়েছে। দেখো, পরিবারের ভূমিকা। যে শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে কিছু বাধা থাকে, তার মধ্যে 1 নম্বরে হলো পরিবারের ভূমিকা। অধিকাংশ শিশুর পরিবারের বয়স্কদের নির্দেশে মেনে চলতে হয়, তাই প্রথম থেকে শিশু নিজস্ব ইচ্ছা ও মত প্রকাশের সুযোগ বাধা পায়। এই যে প্রথম থেকে তাকে এখানে যেতে হবে, এখানে যেতে হবে না, এবং তাকে মত প্রকাশের যে স্বাধীনতাটা এটা না দেওয়া, এটা হলো একটা পরিবারের ভূমিকা। নাম্বার 2, পিতামাতার সুপ্ত ইচ্ছা। ঠিক আছে, অনেক পিতামাতা ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন করতে পারেনি, তাই শিশু সন্তানের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে তারা নিজের ইচ্ছাকে সন্তানের উপর চাপিয়ে দেয়। ঠিক আছে, যেমন অনেকে কোনো কাজে মনে করো সাকসেসফুল হয়নি, তাতে কি হয় দেখা যাচ্ছে সন্তানের উপরে চাপিয়ে দিচ্ছে, বা সন্তানকে এরকম বলে আমরা আরোপ করি যে মা বাবারই পড়া হয়নি, সন্তানের কিভাবে পড়াশোনা হবে, এরকম কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। এটা একদমই ঠিক না। তারপরে 3 নাম্বার, স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, শিশুর স্বাধীনতা শিশু কেন্দ্রিক শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, কিন্তু আজকের শিশু স্বৈরাচারী অবাধ্য হয়ে উঠেছে, স্বৈরাচারী অবাধ্য হয়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের কাছে 4 নম্বরে আছে যে নিজস্ব যোগ্যতা। নিজের যোগ্যতাকে বিচার না করে আজকের শিশু প্রায়শই নিজের ইচ্ছা মতো শিক্ষা গ্রহণ করছে, ফলে মাঝপথেই পড়া ছেড়ে দিচ্ছে। অর্থাৎ কি হচ্ছে দেখো, নিজে নিজে নিজেকে নিজে পড়াশোনা করতে গিয়ে
দেখা যাচ্ছে অনেক সময় এই কাজে ব্যর্থ হচ্ছে, তারপরে মাঝপথে পড়াশোনাটা ছেড়ে চলে যাচ্ছে। নাম্বার 5, সুযোগের অভাব। ঠিক আছে, এমন অনেক শিশুরা আছে যারা সুযোগের অভাবের জন্য পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় উপযুক্ত সুযোগের অভাবে অনেক শিশুর যোগ্যতা অনুসারে সাফল্য লাভ করতে পারে না। ঠিক আছে, যেমন দেখো শহর অঞ্চলে যে স্কুলগুলিতে যেরকম সুযোগ সুবিধা পাবে, গ্রাম অঞ্চলে স্কুলগুলিতে কিন্তু সেই রকম সুযোগ সুবিধা পাবে না, কিছু না কিছু ত্রুটি থাকবে। এই জন্য ওই জায়গার শিশুরা পড়াশোনা থেকে অনেকটা দিক থেকে বঞ্চিত হবে। নাম্বার 6 নম্বরে কি বলা হয়েছে, ব্যবস্থাপনার অভাব। ঠিক আছে, যোগ্যতা থাকার সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থাপনা না থাকার জন্য অনেক শিশুই নিজের ইচ্ছা অনুযায়ী পড়াশোনা বা বৃত্তিগত দিকে সাফল্য লাভ করতে পারে না। দেখবে এখন অনেক সময় গ্রাম অঞ্চলে বলে থাকে যে শিশুটা কি করে, মাধ্যমিক দেওয়ার পরে সে ইচ্ছা থাকে সায়েন্স নিয়ে পড়ার জন্য। যখন সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আগ্রহ প্রকাশ করে, দেখা যাচ্ছে এই গ্রামের মধ্যে সায়েন্স টিচারই নেই বা ভালো পরিবেশ নেই, তখন তার ইচ্ছাটাকে সেইভাবে পরিস্ফুটিত করতে পারেনি এবং ওই জায়গা থেকে সে ব্যবস্থাপনার অভাবটা অনেক বোধ করতে পারে। 7 নম্বর, অর্থনৈতিক পশ্চাদপদতা। ঠিক আছে, পশ্চাদতা। পরিবারের অর্থনৈতিক অবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অসুবিধার কারণ। আর পরিবারে যদি অর্থনৈতিক সংকট বা অভাব থাকে, যারা আছে তারা এই জিনিসটা ভালো করে ফিল করতে পারবে যে টাকার অভাবে যারা যারা পড়াশোনা করতে পারেনি। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে লাস্ট আর 2টা পয়েন্ট আছে। এখানে বলা হয়েছে 8 নম্বরে তত্ত্বের অভাব। ঠিক আছে, দেখো আজকের বহুমুখী শিক্ষার বিভিন্ন দিকগুলি শিক্ষার্থীরা সঠিকভাবে জানতে না পারার জন্য তারা সুযোগ গ্রহণ করতে পারছে না। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, পেপার আছে, এই যে সুযোগগুলি না পাওয়ার জন্য অনেক খবর তাদের কাছে পৌঁছায় না, যে কারণে তারা এই দিক দিয়ে তথ্যটা না পাওয়ার কারণে সুযোগটা গ্রহণ করতে পারে না। নাম্বার 9, পরীক্ষা ব্যবস্থা। দেখো বর্তমানে অবৈজ্ঞানিক ও অমনস্তাত্ত্বিক পরীক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর মুখস্থ বিদ্যা পরিমাপ হচ্ছে। ঠিক আছে, ক্ষমতার মূল্যায়ন হচ্ছে না, ফলে শিশুরা ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে না। ঠিক আছে, দেখবে এখন অনেক বাচ্চারা কি করতে, মুখস্থ শিখে নিতে পারছে, যে কনসেপ্টটা ঠিকভাবে বুঝিয়ে বলতে পারছে না। মুখস্থ শিখে নিবে, বইয়ের মধ্যে যেরকম আছে সেই রকমই লিখতে পারবে, কিন্তু নিজে যে ক্ষমতা সদ্ব্যবহারটা করতে পারছেন। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষার প্রথম যে কনসেপ্টটা। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে অন্যদেরকে উপকৃত করতে পারো। এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও বা ট্যাটের জন্য কোচিং নিতে চাও, আমি অবশ্যই নাম্বারটা আরেকবার বলে রাখছি। নাম্বারটা হলো 9485160859। এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো এবং দেখতে পারো। আসলেই যে নিতে হবে এমন কোনো ম্যাটার না, দেখে পছন্দ হলে নিয়ে যাবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।